ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা তোমাদের গ্রীষ্মের ছুটির পরে মাধ্যমিকের সেকেন্ড সাবমেটিভ এভালুয়েশন এক্সাম চালু হতে চলেছে এবং এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট এমসিগুলো থাকবে তোমরা আমার বিগত ইয়ারে দেখেছো। যে সমস্ত প্রশ্নগুলো আমি দিয়েছিলাম তার মধ্যে তোমরা 100% কোশ্চেন কমন পেয়েছো এবং এইবারে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা 100% কোশ্চেন কমন পাবে, এটা আমি তোমাদের কথা দিলাম। তো সেকেন্ড সাবমেটিভ এভালুয়েশন এক্সামের জন্য তো ক্লাস 10 মাধ্যমিক সম্পূর্ণ প্রশ্নবিচিত্রার যতগুলো এমসিকিউ সমস্ত এমসিকিউ আমি সমাধান করে দিয়েছি। এবার পরবর্তী যে ভিডিওগুলো আসবে তাতে তোমাদের 1 নম্বর এসএকিউ, সার্কিট ডায়াগ্রাম, নিউমেরিক্যাল এবং অন্যান্য লং ব্রড অ্যান্সার সমস্ত কিছু কোশ্চেন আমি উত্তর দিয়ে দেবো। তো সম্পূর্ণ চ্যানেলের সাথে তোমরা স্টে টিউন করো থাকো এবং যারা নতুন আছে ওই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেল 9, 10, 11, 12 ফিজিক্যাল সায়েন্স রিলেটেড সমস্ত ভিডিও তোমাদের আসতে থাকে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম সেটের যে প্রশ্নপত্রগুলো আছে, এখানে সেট 1-এর প্রথম প্রশ্ন, এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 44.4 লিটার হলো, এই গ্যাসের বাষ্প ঘনত্ব 7, তাহলে গ্যাসটির ভর কত হবে? আচ্ছা, বাষ্প ঘনত্ব 7, তাহলে এর আণবিক গুরুত্ব কত হবে? 7 দুগুণে 14। তাহলে আমরা কি জানি আণবিক গুরুত্ব মানে 22.4 লিটারে এর ভর হচ্ছে 14 গ্রাম। আণবিক গুরুত্ব মানে সেটাই তোমার 22.4 লিটারে যেটা হচ্ছে তার ভর থাকে সেটা। এবং এখানে তাহলে 44.8 লিটারে কত হবে? যেহেতু আয়তন দ্বিগুণ বাড়ছে তাহলে এখানে 14 × 2 অর্থাৎ 28 গ্রাম হয়ে যাবে। কত গ্রাম হয়ে যাবে এখানে? সঠিক অ্যান্সার তোমাদের 28 গ্রাম এখানে অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, আদর্শ অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? আদর্শ অন্তরক কোনো তাপ পরিবহন করে না, তো এক্ষেত্রে আদর্শ অন্তরক তাপ পরিবাহিতাঙ্কের মান হবে তোমাদের 0 হয়ে যাবে। 3 ওহম মানে 6টি রোধকে সমান্তরাল সময়ে যুক্ত করলে এক্ষেত্রে তুল্য রোধের মান কত হবে? দেখো, 3 ওহমের 6টি রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করেছি, তাহলে সমান্তরাল সমবায় যদি আমরা যুক্ত করি, আমি তোমাদের কি বলেছিলাম শর্ট ট্রিক্সে ফর্মুলা, শর্ট ট্রিক্স ফর্মুলা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হবে, যত ওহম মানের মান দিবে রেজিস্ট্যান্স, বোঝা গেছে, তাকে আমরা ততগুলো সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। তাহলে কাটাকাটি করলে আমাদের হয়ে যাবে 0.5 ওহম। তোমরা যদি এমনি করে দেখতে চাও, দেখো আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/3 প্লাস 1/3 প্লাস হচ্ছে 1/3 প্লাস কত হয়ে যাবে 1/3 প্লাস 1/3 1 2 3 4 5 প্লাস হচ্ছে 1/3, তাহলে এখানে হয়ে যাবে 6/3, 6/3 মানে 2, তাহলে এটাকে উল্টে দিলে আর ইকুয়াল টু হয়ে যাবে হাফ ওহম, তাহলে কত হয়ে যাবে 0.5। কিন্তু তোমাদের এত মনে রাখার দরকার নেই, তোমরা শর্টকাটে মনে রাখবে যতগুলো রেজিস্ট্যান্স দিবে সমান্তরালে বললে তত দিয়ে ভাগ করে দেবো, আর শ্রেণীতে বললে তত দিয়ে গুণ করে দেবো। একই রোধ হলে, বোঝা গেছে, যদি একই রোধ হয়, এখানে 3 ওহম বলে যে একই রোধ, সেই জন্য আমরা এটা করে দেবো। চারেরটা দেখো, একটি বন্ধ কুণ্ডলীর এন মেরুকে কাছে নিয়ে গেলে কুণ্ডলীর নিকটবর্তী স্থানে কি সৃষ্টি হবে? তো এটাই যদি কুণ্ডলী আমরা এখানে অঙ্কন করি, এই কুণ্ডলীর কাছে একটা বার ম্যাগনেট নিয়ে যাওয়া হচ্ছে সাউথ আর নর্থ। এটা হচ্ছে আমাদের লেন্সের ফর্মুলা। লেন্স বলছে, লেন্সের ফর্মুলা, তো এই যে আসছে কোনো একটা কুণ্ডলীর দিকে যে আমরা একটা চৌম্বককে নিয়ে আসি, তাহলে এই যে আশাটাকে সে তার নিজের সৃষ্টির কারণটাকে বাধা দেবে, অর্থাৎ যাতে এই কুণ্ডলীটা কি করতে চাইবে, কুণ্ডলীটা এটা করতে চাইবে যাতে চুম্বকটার কাছে না আসে। তাহলে কাছে না আসলে কি হবে? এখানে নর্থ মেরু সৃষ্টি হবে, তবে নর্থ মেরু সৃষ্টি আর নর্থকে কি করবে? রিপালশন করবে, অর্থাৎ বিকর্ষণ করবে, যাতে করে চুম্বকটা কাছে না আসতে পারে। এটাই লেন্স বলছে, যাতে কোনো বার ম্যাগনেটকে যদি আমরা কুণ্ডলীর কাছে নিয়ে আসি, সে তাহলে তার অস্তিত্বের কারণটাকে নিজে কি করবে? বাধা দেবে। বাধা দেওয়ার জন্য সেই জন্য কাছে নর্থ মেরু সৃষ্টি হবে, কারণ সাউথ মেরু যদি সৃষ্টি হয় তাহলে তো অ্যাট্রাক্ট করে নেবে, আকর্ষণ করে নেবে, তারা পরস্পর দূরে যাবে না, অর্থাৎ নিজেকে বাধা দিতে পারবে না। সেই জন্য এটা বদ্ধ কুণ্ডলীর এন মেরুকে কাছে নিয়ে গেলে কুণ্ডলীর নিকটবর্তী প্রান্তে কি সৃষ্টি হবে? তো এন মেরু সৃষ্টি হবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে এন মেরু। নেক্সট কোশ্চেন, নাইট্রোলিম। নাইট্রোলিম কি? ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণ। তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। সক্রিয় তড়িৎদ্বার, সক্রিয় তড়িৎদ্বার হচ্ছে তামা হচ্ছে সক্রিয় তড়িৎদ্বার। লোহায় মরচে গঠিত হয় কোন আয়নটির জন্য? Fe2। লোহায় মরচে গঠিত হলে কোন আয়নটি উৎপন্ন হয়? কোন আয়নটির জন্য দেয়নি, কোন আয়নটি উৎপন্ন হয়, তো Fe3+। তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে Fe3+, অর্থাৎ লোহায় মরচে বললে যে আয়নটি সৃষ্টি হয় সেটা হয়ে যাবে Fe3+। বোঝা গেছে? তো নেক্সট সেট দেখো, তোমাদের সেট নাম্বার 2, এটা হচ্ছে তোমাদের সেট নাম্বার 2। প্রথম কোশ্চেন বলছে C2H4 যৌগের বাষ্প ঘনত্ব কত হবে? তো আণবিক গুরুত্ব আগে বের করে নাও, আণবিক গুরুত্ব বের করে তাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 × 12 প্লাস 2 × 1, হাইড্রোজেনের 1 কার্বনের 12, 12 24 26, এটা তোমার আণবিক গুরুত্ব বেরোলো। আর ডি ইকুয়াল টু কত হবে? m/2 ইকুয়াল টু 26/2 মানে হচ্ছে 13। সঠিক অ্যান্সার যাবে 13, অপশন এ ইজ দ্য
রাইট অ্যান্সার। আচ্ছা, তার পরবর্তী যে কোশ্চেনটা দিয়েছে, তো একটু তোমরা বোঝার চেষ্টা করো, এটা একটু আবছা হয়ে গেছে তোমাদের। আর 17 ওহম রোধের 17টি রোধকে সমান্তরাল সঙ্গে যুক্ত করলে, এই মাত্র করে আসলাম 17টি ওহম সমান্তরালে তুল্য রোধ যতগুলো দিবে তত দিয়ে ভাগ করতে হবে, 17কে 17 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমরা রাইট অ্যান্সার পেয়ে গেলাম 1 ওহম। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কত ওহম হবে? 1 ওহম। বোঝা গেছে? আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন, ক্যালামাইন কোন ধাতুর আকরিক? তো ক্যালামাইন হয়ে যাবে আমাদের জিঙ্কের আকরিক, জেড এন। বাল্যচক্রে কোন তরল ব্যবহৃত হয়? 1.4 বাল্যচক্রে আমরা পারদ ব্যবহার করি। অপশান এ পারদ ব্যবহার করি। স্মেলিং সল্ট 1.5, স্মেলিং সল্টের একটি উপাদান কি হবে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অ্যামোনিয়াম কার্বনেট ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যামোনিয়াম কার্বনেট। দেখো, এখানে ভৌত বিজ্ঞান তোমরা পড়াশোনা করছো, তো শুধুমাত্র অ্যান্সার করে দিলে হবে না, কি করে কি কনসেপ্টে অ্যান্সারগুলো হচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। নেক্সট ছয়েরটা, আয়তন প্রসারণ গুণাঙ্কের যে মাত্রিয় সংকেত কেলভিন ইনভার্স হয় অথবা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হয়। ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে উষ্ণতার অনন্যক হয়ে যাবে। এখানে রাইট অ্যান্সার, উষ্ণতাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি, তাহলে থিটা ইনভার্স হয়ে যাবে রাইট অ্যান্সার। আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সঙ্গে থিটা ইনভার্স। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয় কোন শক্তিতে? তো এটা তোমাদের প্রত্যেকের বলা উচিত, অপশান সি, তড়িৎ শক্তিটা আমরা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করি। বোঝা গেছে? তো সেট 2 আমরা কমপ্লিট করে নিলাম। এবার চলে যাবো আমরা সেট 3-তে। সেট 3, প্রথম কোশ্চেন বলছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব 16। 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব কত হবে? 16 হবে কি 80 হবে, 8 হবে কি 32 হবে? দেখো, বাষ্প ঘনত্ব আমাদের উষ্ণতার উপর নির্ভর করে না, নট ডিপেন্ডেন্ট। বাষ্প ঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করে না, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে 16 হয়ে যাবে। বাষ্প ঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করেন, এটা তোমরা মনে রাখতে হবে যে ডি নট প্রপোর্শনাল টু টেম্পারেচার, তো বাষ্প ঘনত্ব উষ্ণতার উপর নির্ভর করে না, সেই জন্য যা আছে তাই হবে। আচ্ছা, 1.2, একই পদার্থের একই ব্যাসার্ধের দুটি গোলকের একটি ফাঁপা এবং অন্যটি নিরেট। তাহলে একটি ফাঁপা আছে এবং অন্যটি নিরেট আছে, উভয় গোলকের একই তাপমাত্রা বৃদ্ধি করলে কার প্রসারণ বেশি হবে? উভয় গোলকের কি বলেছে? দুজনের যেহেতু ব্যাসার্ধ দুটি একই ব্যাসার্ধ যেহেতু বলে দিয়েছে, ধরো এখানে একটা ব্যাসার্ধ, তো সেম এই ব্যাসার্ধ, তো একটা ফাঁপা আর একটা হচ্ছে নিরেট। তো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে দুজনেরই প্রসারণ একই হবে। ফাঁপাগুলোকে তো উভয়ের প্রসারণ একই, অপশান সি দ্য রাইট অ্যান্সার, উভয়ের প্রসারণ একই হবে। দেখো, আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, যদি তোমরা কোনো ক্যামেরাতে ছবি তুলো, ক্যামেরায় ছবি তুলে সেই ছবির চারিদিক ধরে যদি তোমরা টানো, এই দিক দিয়ে টানছো, এই দিক দিয়ে টানছো, এই দিক দিয়ে টানছো, তো এখানে একটা ফাঁপা গোলক আছে, এখানে একটা নিরেট গোলক আছে। তো চারিদিকে টানার ফলে একই আকারের, মানে ব্যাসার্ধ যেহেতু একই, উভয়ের আকারও একই, তো দুজনেরই সেম প্রসারণ হবে। এটা তোমরা মনে রাখবে, ক্যামেরার ছবি দিয়ে মনে রাখবে, তাহলে সেম টু সেম একই অ্যান্সার হয়ে যাবে তোমাদের। 1.3 কোশ্চেনটা বলছে কোনো পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করলে রোধাঙ্ক কি হবে? আচ্ছা, রোধাঙ্ক যেহেতু শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে, কার উপর? উপাদান, অর্থাৎ লোহার তৈরি বা তামার তৈরি, সেই সমস্ত উপাদানের উপর নির্ভর করে। তা মেটেরিয়াল যদি আলাদা করি, লোহা তার রোধাঙ্ক যা হবে, তামা তার রোধাঙ্ক আলাদা হবে, কিন্তু যদি একই মেটেরিয়াল রাখি তাহলে রোধাঙ্ক কি হবে? দৈর্ঘ্য বাড়ানো হোক বা কমানো হোক সেটার কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। বোঝা গেছে? রোধাঙ্ক শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে। আচ্ছা, 4 কোশ্চেনটা, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করলে AgNO3 যৌবনের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড ক্রমশ ক্ষয় হবে। অ্যানোড কি হবে? অ্যানোড ক্রমশ ক্ষয় হবে এবং ক্যাথোডটি ক্রমশ ভারী হবে। আচ্ছা, তারপরে কি বলছে? ক্যাথোড ক্রমশ ক্ষয় হবে, অ্যানোডটি ক্রমশ ভারী হবে। ক্যাথোডটি ক্রমশ ভারী হবে, কোনো তড়িৎ বিশ্লেষণ ঘটবে না। আচ্ছা, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করলে আমরা সেক্ষেত্রে শুধুমাত্র ক্যাথোডে জমা হতে থাকবে, তো ক্যাথোডটা এখানে কি হবে? ক্যাথোডটা ভারী হতে থাকবে ক্রমশ। ক্যাথোডে যখন মেটেরিয়ালগুলো এসে জমা হবে, তো ক্যাথোডটা এখানে ক্রমশ ভারী হতে থাকবে। আচ্ছা, 1.5 কোশ্চেনে ঘুমের ওষুধ বারবিটিউরেট প্রস্তুতিতে আমরা কি ব্যবহার করি? খুব ভালো কোশ্চেন এটা। ইউরিয়া আমাদের ব্যবহার করায়, ইউরিয়া, অপশান ডি। আচ্ছা, এসিকে ডিসিতে পরিণত করার জন্য, অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট পরবর্তী প্রবাহকে ডাইরেক্ট কারেন্ট ডিসিতে পরিবর্তন করার জন্য আমরা কি ব্যবহার করি? রেকটিফায়ার ব্যবহার করি। তো রেকটিফায়ারও দু রকম হয়, একটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার আর একটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। বোঝা গেছে? ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার, তো এটা তোমরা উঁচু ক্লাসে গিয়ে শিখবে। আচ্ছা,
নেক্সট সাথে একটা থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে আমরা কোন ধাতুটি ব্যবহার করব? তো থার্মিট পদ্ধতিতে বিজারক হিসাবে আমরা অ্যালুমিনিয়ামকে ব্যবহার করব। আচ্ছা, নেক্সট আমাদের সেট 4 এর প্রথম কোশ্চেন। তো সেট 4 এর ফার্স্ট যে কোশ্চেনটা আছে বলছে একটি গ্যাসের বাষ্পঘনত্ব 8, এনটিভিতে 11.2 লিটার গ্যাসের ভার কত হবে? আচ্ছা, বাষ্পঘনত্ব 8, তাহলে আণবিক গুরুত্ব 8 দুগুণে 16। তো 16 গ্রামের ভর হচ্ছে 22.4 লিটার। এখন 22.4 লিটারটা অর্ধেক হয়ে গেছে, 11.2 লিটার হয়ে গেছে, তাহলে 16টাও অর্ধেক হয়ে যাবে, 8 গ্রাম হয়ে যাবে। রাইট অ্যান্সার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 8 গ্রাম হবে। আচ্ছা, কোনো ধাতু সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সি এবং আলফা এফ হলে এদের মধ্যে সম্পর্কটা কি হবে? তো এদের মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা এফ ইকুয়াল টু 5/9 আলফা সি। এটা মনে রাখবে তোমরা, আলফা এফ ইকুয়াল টু 5/9 আলফা সি। তা ফারেনহাইট সমান 5/9 গুণ সেলসিয়াসে প্রসারণ গুণাঙ্ক। দুটি আধারের মধ্যে দূরত্ব যদি দ্বিগুণ হয় আকর্ষণ বা বিকর্ষণ বল কত হবে? তো কুলম্বীয় ফোর্সের আকর্ষণ বা বিকর্ষণ বল এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 Q2 আপন আর স্কোয়ার। এদের মধ্যে কি বলছে? দূরত্ব দ্বিগুণ করেছে, তাহলে এখন এফ ড্যাশ হচ্ছে কে, আধানের কোনো চেঞ্জ হয়নি, তো আধান Q1 Q2 থাকবে, দূরত্ব দ্বিগুণ মানে 2r এর হোল স্কোয়ার করে দিয়েছি আমরা, তাহলে কে এখানে Q1 Q2 নিচে 4r স্কোয়ার। তো এই যে বাকি টার্মটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করবো, f/4, কেন কে Q1 Q2 আর স্কোয়ার মানে কত? আর মানে আর স্কোয়ার মানে এফ, তো পুরো জায়গাটা এফ বসলে f/r, তাহলে কত গুণ কমে যাবে? 1/4 হয়ে যাবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কত হবে? 1/4। হিটারের কুণ্ডলিতে ব্যবহৃত ধাতুটি কি? নাইক্রোম ধাতু। রূপার ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে, রূপার ওপর সোনার যে প্রলেপ দিতে সেটা আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে সোনা, আর্জেন্ট ও অরোসায়ানাইড হবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অরোসায়ানাইড। আর রূপার প্রলেপ দিলে সোনার বদলে যদি এটা রূপা হতো, এখানে সোনার বদলে যদি রূপা হতো, রূপার প্রলেপ দিলে তাহলে এখানে সঠিক অ্যান্সার হতো পটাশিয়াম, আর্জেন্টো সায়ানাইড অ্যান্সার হয়ে যেত। 1.6 প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত? কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? 1.6 এর তোমাদের সঠিক অ্যান্সার হবে CaO, ক্যালসিয়াম অক্সাইড, পোড়াচুন। আচ্ছা, প্রদত্ত কোন ধাতু সংকরে জিঙ্ক আছে? তো এখানে 4টে অপশান দেওয়া আছে, কোন ধাতু সংকরে আমাদের জিঙ্ক? এখানে পিতল, রাইট অ্যান্সার হবে পিতলে আমাদের জিঙ্ক বর্তমান। আচ্ছা, নেক্সট চলে যাবো আমরা সেট 5। আচ্ছা, বলছি এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ওজন, এসটিপিতে 1 লিটার কোনো গ্যাসের ওজন গ্যাসটির আণবিক ভরের কত গুণ হবে? গ্যাসটির আণবিক ভরের তোমাদের অপশানে 0.089/2 গুণ হয়ে যাবে। 1 লিটার কোনো গ্যাসের ওজন গ্যাসটির আণবিক ভরের, অপশান সি 0.089/2 গ্রাম। বোঝা গেছে? নেক্সট যে দুইয়ের প্রশ্নটা, আমাদের দুইয়ের প্রশ্ন বলছে তাপীয় রোধাঙ্কের মাত্রীয় সংকেত কি হবে? তো তাপীয় রোধাঙ্কের মাত্রীয় সংকেত যেটা হবে সেটা সম্পূর্ণরূপে আমি বের করে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি আর ইকুয়াল টু তাপীয় রোধাঙ্ক, যার ফর্মুলা হচ্ছে ডেল্টা টি আপন হচ্ছে কিউব। আচ্ছা, ডেল্টা টিটা কি? ডেল্টা টিটা যেখানে উষ্ণতা, এটা হচ্ছে উষ্ণতার পার্থক্য, আর কিউটা হচ্ছে তাপ প্রবাহের হার, বোঝা গেছে? তাপ প্রবাহের হার হচ্ছে কিউব। তাহলে এখান থেকে যদি আমরা মাত্রাটা বের করি, আর একক হচ্ছে কেলভিন পার ওয়াট। আচ্ছা, তাহলে এখান থেকে আর এর যে মাত্রা, তাপীয় রোধাঙ্কের যে মাত্রা ডেল্টা টি এর মাত্রা, উষ্ণতা হবে টির মাত্রা হচ্ছে টি, বা এটাকে যদি আমরা থিটা দিয়েও লিখি, এটাকে যদি আমরা থিটা দিয়ে লিখি থিটা, আর কিউ হচ্ছে শক্তি mL² T⁻⁻², এবং হার তাপীয় প্রবাহের হার মানে এখানে আবার সময় দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে হয়ে যাবে থিটা আপন mL² T⁻⁻3, যেটাতে আমরা ওপরে তুলে দিই m⁻⁻1 L⁻⁻2 T⁻³ ইন্টু থিটা। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে তোমাদের m ইনভার্স L⁻⁻2 T⁻³ থিটা। দেখো এখানে অপশানে একটা অপশান মিলেনি, প্রতিটা অপশান ভুল, তো এইটাই তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, নেক্সট পরবর্তী যে প্রশ্নটা বলেছে, পরবর্তী প্রশ্নটা হচ্ছে 240 ভোল্ট 60 ওয়াট বাতির রোধের পরিমাণ কত? দেখ, এখান থেকে রোধের পরিমাণ যদি তোমরা বের করতে চাও, দেখো তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু আমরা ফর্মুলা ফেলবো, যে পাওয়ার যে ক্ষমতা পি ইকুয়াল টু আই ইন্টু ভি। পি
পি ইকুয়াল টু আই ইন্টু ভি যদি হয় তাহলে এখানে আয়ের মান এখানে কোথাও দেওয়া নেই, তাহলে আইটাকে আমরা যদি ভোল্টেজে চেঞ্জ করি, ভি ইকুয়াল টু কত হয়ে যাবে, ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু এখানে হয়ে যাবে ভি আপন আর ইন্টু হচ্ছে ভি, তাহলে এখান থেকে যাবে ভি স্কোয়ার আপন আর, পাওয়ারের মান হয়ে যাবে ভি স্কোয়ার আপন আর। দেখো তাহলে আর এখানে আমাদের তাহলে রোধের রেজিস্ট্যান্সের মান হয়ে যাবে আর ইকুয়াল টু ভি স্কোয়ার আপন পি। তো এই ফর্মুলাটা আমরা ইউজ করব, আর ইকুয়াল টু ভি স্কোয়ার আপন পি। তো এটা ইউজ করে আমরা সম্পূর্ণ অ্যান্সারটা বের করব। তো এখানে যেটা বলছে 240 ভোল্ট, 240 ভোল্ট 60 ওয়াট, তাহলে এখানে ভি এর জায়গায় বসাবো 240 ইন্টু হচ্ছে 240, আর ওয়াট কত দিয়েছে 60 ওয়াট, যদি কাটাকাটি করি 0 6 4 24, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 4 দিয়ে গুণ করলে 96 960 ওহম। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অপশান ডি হয়ে যাবে 960 ওহম। আচ্ছা, কোনটি ওয়াট একককে সূচিত করে? তো ওয়াট, এখানে ওয়াট একককে কোনটি, চারটে অপশানের মধ্যে কোনটি ওয়াট? দেখো ওয়াট মানে হচ্ছে পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে আই ইন্টু ভি, অর্থাৎ ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার, ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য, অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য আমরা যে তড়িৎ বিশ্লেষ্যটা ব্যবহার করবো সেটা কি, L2O3। হেবার পদ্ধতি অ্যামোনিয়া প্রস্তুতির সময় N2 এবং হাইড্রোজেন গ্যাসকে, যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসকে আমরা যে অনুপাতে মেশাবো তার মান কত হবে? তার মান হয়ে যাবে অপশান ডি 1:3। তার মান কত হয়ে যাবে 1:3, নাইট্রোজেনকে 1 এবং হাইড্রোজেনকে 3 অনুপাতে আমরা মেশাবো। সাতের কোশ্চেনটা, পিতল ও কাঁসার প্রধান উপাদানটি কি? তো পিতল এবং কাঁসার যে প্রধান উপাদান আমাদের কপার, সিইউ হচ্ছে প্রধান উপাদান। বোঝা গেছে? তো এই সেটগুলোই, অর্থাৎ টোটাল আমি 5টা সেট তোমাদের করিয়ে দিলাম ফার্স্ট ভিডিওর মধ্যে। নেক্সট ভিডিওর মধ্যে আরও 5টা সেট করাবো এবং তারপরের ভিডিওর মধ্যে আরও 5টা সেট করালে টোটাল তোমাদের এমসিকিউ সিরিজটা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের দিন নেক্সট ভিডিওতে।